তুমি একটা কেস বলছিলে যে আমাদের কলকাতারই সোনারগাছি কি একটা কেস বলছিলাম। হ্যাঁ, ওটা হচ্ছে গিয়ে যে ওটা একটা প্রথম থেকে বলো না একবার কি হয়েছিল ব্যাপারটা। ওটা অ্যাকচুয়ালি আমরা একটা গাদিয়ারাতে একটা রেড করেছিলাম। গাদিয়ারাতে একটা রেড করাতে দুটো বাচ্চা মেয়ে উদ্ধার হয়েছিল। আচ্ছা। সেই মেয়ে দুটো একটি ছেলে ডেসক্রিপশন দিয়েছিল যে এরকম দেখতে ছেলেটি হবে। তো আমরা ছেলেটির অ্যাকচুয়ালি ট্রাফিকাররা না সবসময় উল্টোপাল্টা নাম বলে। রাহুল যেমন একটা খুব ফেভারিট নাম ওদের। অনেক ট্রাফিকারের নাম আমি রাহুল পেয়েছি। এই রাহুল, শেখর এই ধরনের টাইপের নাম, কমন নাম ইউজ করে। আর ওদের ফোন নাম্বার প্রচুর পরিমাণে ইউজ হয়। ফোন প্রচুর ফেলে দেয়, প্রচুর ফোন ইউজ করে ফেলে দেয়। ওদের মানে সবাই এখন জেনে গেছে না যে পুলিশের ট্র্যাকিং এর ব্যাপারটা। পুলিশের যত উন্নতি হচ্ছে ওদের আরো বেশি উন্নতি হয়ে যাচ্ছে। ওদের জ্ঞান অনেক বেশি বেড়ে যাচ্ছে, ফলে ওরা এখন অনেক বেশি চালাক চতুর হয়ে গেছে। এখানে এই মেয়েটি এরকম আমাকে বলেছিল এবং আমি একটা ফোন নাম্বার পেয়েছিলাম। সেই ফোন নাম্বারটা সুইচ অফ ছিল এবং সেই ফোন নাম্বারের আমি দেখলাম তার ক্লোজ কন্ট্যাক্ট কারা আছে, যেভাবে আমাদের ইনভেস্টিগেশন বেরোয়। আলটিমেটলি ওই খান থেকে আমি বলো না কি আছে। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি ওই আর কি ক্লোজ কন্ট্যাক্ট দেখে আমাদের বুঝতে হয় যে এর ভেতর থেকে কে নতুন ফোন ইউজ করছে। যারা নতুন ফোন ইউজ করে তাদেরই আমরা ফলো করতে আরম্ভ করি যে তারা কারা। এবং তার ভেতর থেকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এই হচ্ছে গিয়ে আমার লোক। এই ক্ষেত্রেও সেটাই হয়েছিল। সেটা কিন্তু ডিজিটালি, আমরা কিন্তু ফিজিক্যালি মুভ করতে পারি না। ডিজিটালি মুভ করে বুঝতে পারি যে এটাই সেই ক্ষেত্রে লোক। এবং ওকে আমরা একটি ভিকটিমকে নিয়ে যাই, আমারই পরিচিত একটি মেয়েকে নিয়ে যাই এবং জগৎ সিনেমা হলের সামনে আমি তো প্রায় পেয়ারা বিক্রি করার মতোই বসে পড়ি আর কি মেঝেতে। রেড ছিল, আমার টিম ছিল বাইরে। তো যথারীতি আর কি যে ওই মেয়েটিকে একটি মেয়েও ছিল, মেয়েটি আমার সঙ্গে নিজের ইচ্ছেই গেছিল যে ও এই ধরনের একটা রেডে পার্টিসিপেট করতে চায়। রেডটা কিরকম ভাবে করলে? আমরা জগৎ সিনেমা হলের সামনে সবাই মিলে চলে গেলাম, সবাই মিলে ডিস্ট্রিবিউটেড হয়ে গেলাম, যার যেখানে লোকেশন চলে গেলাম। আমি নিচে মেঝেতে একটা পেয়ারা বিক্রি করে, আমার পাশে যে ভদ্রমহিলা পেয়ারা বিক্রি করছিল সে খুবই অফেন্ডেড হয়েছে আর কি যে আমি কেন পেয়ারা বিক্রি করছি। এরকম হঠাৎ উড়ে এসে গম্ভীর হয়ে আমার দিকে তাকাচ্ছে। ও খুব গালাগালি দেওয়ার ইচ্ছে হচ্ছে তার, যে আমি তাকে কিছুই বলতে পারছি না, আমি তো শুধু বসেই আছি। তোমরা কমিউনিকেট করো কি? কমিউনিকেট করবার মতো অবস্থা থাকে না তখন আমাদের মোটামুটি আগে থেকে বলাই থাকে যে কে কোথায় দাঁড়াবে, কার কি কাজ হবে, কে কিভাবে এগোবে, সবকিছু আগে থেকে ব্রিফই করা। তুমি যার জন্য ট্র্যাপটা পাচ্ছ তাকে যখন তুমি দেখতে পাবে, তাকে আমি আইডেন্টিফাই তো তখনই করতে পারবো যখন আমি দেখবো যে সে আমার ট্র্যাপে পা দিয়েছে। অত বহু লোক, ওকে জগৎ সিনেমা হলের সামনে ভাবো শিয়ালদা স্টেশনের বহু লোক, এর ভেতর থেকে আমাকে একটা লোককে স্পট করতে হবে। তো সুতরাং সেটা একটু চাপের ব্যাপার হয়ে যায়। তো আমি এই ক্ষেত্রে একটি মেয়ে নিয়ে গেছিলাম এবং মেয়েটিকে ওখানেই দাঁড় করেছিলাম। ওই ট্রাফিকার ওই ট্র্যাপেই পা দিয়েছিল এবং ওই মেয়েটিকে আমি বারবার বারণ করেছিলাম যে কিছু খাবি না, মানে ও যদি কিছু খেতে বলে তুই খাবি না। দেখা করেছিল ওর সাথে? হ্যাঁ, আমার সামনেই কথা বলছিল, কারণ আমি তো আর মেয়েটাকে দূরে ছাড়তে পারবো না। আমার সামনেই কথা, জগৎ সিনেমা হলের সামনেই দেখবে বাঁদিকেই ছোট 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 চায়ের দোকান আছে, তো ওইখানেই দেখা করার কথা। আর আমি ওখানেই পেয়ারাটা বিক্রি করছি, সুতরাং আমি চোখের সামনে সবই দেখতে পাচ্ছি। তো যখন ওই মেয়েটার কাছে গেল তখন মেয়েটাকে তো বলাই ছিল যে ও কারোর দিকে তাকাবে না। মেয়েটা ড্যাম স্মার্ট ছিল, বুঝতেই পারছো, একটা ছোট বাচ্চা মেয়ে, 15-16 বছরের মেয়ে, সে নিজে পার্টিসিপেট করছে, তার মানে সে কতটা ডেয়ারিং আর কি আসামি ধরার জন্য। তো সে চায়ের দোকানে চলে যাচ্ছে। এবার চায়ের দোকানটা মাঝখানে, আমি এ পাশে দাঁড়িয়ে আছি, আমার টিম ওই পাশে দাঁড়িয়ে আছে, চায়ের দোকানটা মাঝখানে। এবার ওকে আমি বারণ করেছিলাম যে তুমি চা কেন কিচ্ছু খাবি না, কিন্তু ওকে যেই ও চা অফার করলো মেয়েটা ঢকঢক করে চাটা খেয়ে নিল। যেই চাটা খেয়ে নিল আমি ওরা সর্বনাশ করেছে, কারণ ড্রাউজি জিনিস ওরা মেশায় এবং সেই মিশিয়ে ওরা অ্যাকচুয়ালি নিয়ে যায়। হ্যাঁ, ওরা কি করে, ওতে কি হয়, ব্রেনটা অত কাজ করে না, হাত পা কাজ করে কিন্তু ব্রেনটা অত কাজ। আমি তো ভেবেছি সর্বনাশ করেছে। তো আমি সঙ্গে সঙ্গে তো পেয়ারা মেয়ারা ফেলে দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি। সঙ্গে সঙ্গে আমাকে দেখতে পেয়েছে লোকে, ওকে এসে আমরা সিগন্যাল ছিল ওদের জন্য। হ্যাঁ, উঠে দাঁড়াবার সঙ্গে সঙ্গে সবাই এসে ওকে আমরা অ্যাপ্রিহেন্ড করলাম। করার পরে ও যথারীতি অস্বীকার চলতে থাকলো। এবার আমি জানলাম যে মানে কিরকম হয় আর কি, যে ও আরেকটা মহিলার সাহায্য নিয়েছিল, সেই মহিলাকে এবার ধরতে হবে। মহিলা বরানগরে থাকে, আমি ওকে নিয়ে বরানগরে যাচ্ছি। এই অনওয়ে ও একটা মেয়েকে ফোন করছে, বলছে খুব সোনা আমার একটু দেরি হবে, সোনা আমার একটু দেরি হবে। সোনা হাজব্যান্ডরা একদম বলে না, আমিও তো একজন বিবাহিত মহিলা,
কোনোদিন সোনা একদম বলে না। এত সোনা বলছে দেখে আমার ভীষণ সন্দেহ হয় যে বাবা এত সোনা। না না, এটা আদর। ট্রাফিকাররা ভিকটিমদের খুব আদর করে। এই যে ভিকটিমরা ট্রাফিকারদের চিনতে চায় না, ভিকটিমরা আমাদের কোঅপারেট করে না, তার কারণ আছে। তার কারণ এই ট্রাফিকাররা ভিকটিমকে প্রচন্ড আদর করে, মেন্টালি ম্যানিপুলেট করে রাখে। এত আদর করে, মানে সোনা 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 করে আদর করে। জামা কাপড় কিনে দেয়, ভালো ভালো জামা কাপড় কিনে দেয়। কেন কিনে দেয়? আরে ও যদি বাজে জামা কাপড় পরে তাহলে তো কাস্টমার পাবে না, তো ওকে তো ভালো জামা কাপড় ব্যবসার জন্য কিনতে হয়। কিন্তু ট্রাফিকার তো, ভিকটিম তো সেটা বোঝে না। ভিকটিম তো ছোট মানুষ। ভিকটিম ভাবে আমাকে ভালোবাসে তাই জামা কাপড় কিনে দেয়। কিন্তু কেন যে জামা কাপড় কিনে দিচ্ছে, কেন যে ওকে ভালো শ্যাম্পু ইউজ করাচ্ছে, কেন ওকে ভালো মেকআপ ইউজ করাচ্ছে, কেন ওকে লেহেঙ্গা চলিয়ে দিচ্ছে, সেটা আমি বুঝতে পারি। কিন্তু সেটা তো বাচ্চা মেয়েটা বুঝতে পারে না। বাচ্চা মেয়েটা ভাবে বাড়িতে তো আমাকে কেউ কোনোদিন আদর করেনি, কেউ আমাকে কিছু কিনে দেয়নি, এ তো আমাকে এত কিছু দিচ্ছে, আমাকে নিশ্চয়ই খুব ভালোবাসে। আর এরা কি ওই মানে যারা একটুখানি গরিব বাড়ির থেকে মেয়ে তাদের কি টার্গেট করে? বেশিরভাগ সময় আমাদের মেয়েরা, বেশিরভাগ সময় আমি দেখেছি যে পুয়ার ফ্যামিলি থেকেই বিলং করে। কেন যে শুধুমাত্র যে গরিবি আনা পভার্টির জন্যই যাচ্ছে তা না। আমার মনে হয় কি জানো তো, এখনো আমাদের এখানে মেয়েরা নেগলেক্টেড হয়। এই যখন সোসাইটিতে মেয়েরা এখনো নেগলেক্টেড হয়, মানে মেয়ের থেকে ছেলেকে বেশি বাবা মারা প্রেফার করে আর কি, মেয়েদের থেকে। মেয়েরা আর একটা হলো, মেয়েরা না বাড়িতেও অ্যাবিউজ হয়। ধরো কাকার বন্ধু, দাদার বন্ধু, দাদা, মাস্তুতো দাদা, পিস্তুতো দাদা অ্যাবিউজ হয়। এর ফলে মেয়েটা না বাড়িতে থাকতেও চায় না। যারা বেশিরভাগ দেখেছি আমি ট্রাফিক হয়েছে, তাদের যখন আমি জিজ্ঞেস করেছি যে তুই চলে গেলি, কার ভরসায় গেলি, ওকে বিশ্বাস করলি কি করে, ও তো তোকে মেরেও ফেলতে পারতো, তখন বলছে যে না আমরা তো বিশ্বাস করি। আর আমাদের বিয়ের নাম করে নিয়ে চলে যায়, দুটো ওয়ে অফ ট্রাফিকিং হয় আমাদের এখানে, যেরকম তুমি যদি বলো তাহলে সবাই জানতে পারবে। হ্যাঁ, একটা হচ্ছে ভালোবাসার টোপ দেয়, খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, এরকম একটা টোপ থাকে আর কি, একটা বিশাল একটা ভালোবাসার গল্প। আর এই ভালোবাসার গল্পে তো আমাদের মেয়েরা, ওয়েস্ট বেঙ্গলের মেয়েরা একটু ইমোশনাল বেশি, ফলে ইমোশনে ভেসে গিয়ে চলে গেল। এই হচ্ছে আরেকটা, হ্যাঁ পালিয়ে বিয়ে করার গল্পটা তো খুবই থাকে। সে চলে গেল, ভাবলো যে দুজনে সংসার করবো, দুজনে এইসব করবে। আর একটা হচ্ছে চাপ, জব, ভালো জব, মানে এখানে যে চাকরিটা করে তুমি 10,000 টাকা পাচ্ছ, ওইখানে করলে তুমি 30,000 টাকা পাবে, জব অপরচুনিটি। এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে খুব বেশি হয়, জব অপরচুনিটি নাম করে নিয়ে যায়। হ্যাঁ, মানে বিভিন্ন কাজ, সেটা মডেলের কাজ হতে পারে, সেটা নানান রকম কাজ হতে পারে, সেটা রিসেপশনিস্টের কাজ হতে পারে। যারা একটু লেখাপড়া জানে, যারা একটু হিন্দি বলতে পারে, তাদের জন্য আরো বেশি টাকা পায় ট্রাফিকাররা, তো তাদের আরো বেশি দামও ওঠে। অ্যাকচুয়ালি আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেন, ইন্ডিয়াতে প্রবলেম হচ্ছে যে বলছে প্রস্টিটিউশন ইজ নট ইলিগাল। প্রস্টিটিউশন তুমি করতে পারো, একজন মেয়ে তার ইচ্ছে মতো সেক্স লাইফ লিড করতে পারে, প্রস্টিটিউশন করতে পারে, কিন্তু ট্রাফিকিং ইলিগাল। অথচ সোনাগাছি খোলা থাকবে, সমস্ত বাজার খোলা থাকবে, সেখানে ডিমান্ড থাকবে, তুমি সাপ্লাই বন্ধ করে দেবে, সেটা তো হয় না। ডিমান্ড বাড়লে সাপ্লাই বাড়বেই, ইকোনমিক্স বলছে। তো আমি একবার সৌভাগ্যক্রমে আমার একটা ইনভেস্টিগেশনে, ব্রিলিয়ান্ট ইনভেস্টিগেশন হয়েছে। প্রস্টিটিউশনটা ইলিগাল নয়? না, প্রস্টিটিউশনটা পুরোপুরি লিগ্যাল। প্রস্টিটিউশন তুমি আফটার 18 বছরের পরে তুমি তোমার লাইফ কিভাবে লিড করবে সেটা তুমি জানো, তাই নিয়ে কোনো পুলিশ, কোনো স্টেট সেখানে হাত দিতে পারে না। তো এই যে এই জিনিসটা আমি যদি প্রস্টিটিউশনটাকে একটুখানি ক্লিয়ারলি বলি, যে ডুইং সেক্স ফর মানি ইজ লিগ্যাল ইন ইন্ডিয়া। আচ্ছা, এতে আমাদের অসুবিধা, সাংঘাতিক অসুবিধা। তার কারণ আমরা যে উদ্ধার করতে যাচ্ছি, আমি যখন একটা কোনো অ্যাডাল্ট মেয়েকে উদ্ধার করতে যাই, সেই মেয়েটা বলবে যে আমি যাবো না, আমি কেন যাবো তোমার সাথে, আমি যাবো না, আমি এখানে ভালো আছি। উদ্ধার হতেই চায় না, ও তো উদ্ধারই হতে চায় না, ও তো যাবেই না। আচ্ছা, ছোট যদি হয়, 18 বছরের নিচে বয়স হয়, তাকে তবুও আমরা খানিকটা জোর করে নিয়ে আসতে পারি। কিন্তু একটা ভিকটিম, যে মেয়েটা বড়, 18 বছরের উপরে বয়স, তাকে আমরা কিভাবে আনবো? সে তো বলবে যে আমি 18 বছর বয়স হয়ে গেছে, তুমি কে আমাকে বলার? সেজন্য আমাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব অসুবিধা। যখন কেস হয়, স্পেসিফিক কোনো কেস হয়, হাইকোর্টের রেফার থাকে, বা কেস একদম স্পেসিফিক কেস হয়েছে, তখনই আমরা পারি মেয়েটাকে উদ্ধার করতে। ওই এফআইআর এর বসে, মানে এফআইআর এর বলে। আচ্ছা, আমরা না তো কিন্তু উদ্ধার করতে পারি না, ইচ্ছে করলেও উদ্ধার করতে পারি না।
এমনও হয়েছে আমি ভিকটিম উদ্ধার করতে গেছি, সেখানে বড় মেয়েরা রয়েছে, তাদের আমি জিজ্ঞেস করছি, আমি তাদের দেখেই বুঝতে পারছি তারা ওয়েস্ট বেঙ্গলের মেয়ে। তারা যখন হিন্দি বলছে, তারা হিন্দি বলা আর ওদের হিন্দির মধ্যে অনেক ডিফারেন্স আছে, অ্যাকসেন্টের তো ডিফারেন্স থাকবে। তো ওর হিন্দি শুনে আমি বুঝতে পারছি যে ও ফেক হিন্দি বলছে এবং ও আমাদেরই মেয়ে। ওকে যখন আমি বলছি তুই আমার সাথে যাবি, দেখ আমি কিন্তু তোকে বাড়ি পৌঁছে দিতে পারবো, তুই কিন্তু যেতে পারিস, তুই চল আমার সাথে, তখন ও বলছে না আমি নেই 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 হাম নেই যাएंगे आप যাও। কিন্তু আমি বুঝতে পারছি যে ও ইচ্ছে করেই ওখানে থাকতে চাইছে। আমি এরকমও দেখেছি যে কোনো ভিকটিমকে জিজ্ঞেস করেছি, সে বলছে তো মেয়েরা খানদানি ব্যবসায়, মানে ওটা ওরা ব্যবসা মনে করে। আর ভিকটিমদের এইভাবে ব্রেনটা ওয়াশ করা হয় যে ভিকটিমরা নিজেদেরকে মনে করে এটা ওদের খানদানি বিজনেস, করা উচিত, এটা উচিত, এটা ওর মানে ওটা এটা লোকে যেরকম চাকরি করছে এটাও ওর একটা পেশা। এর ফলে অসুবিধা হচ্ছে আমাদের পক্ষে কাজ করাটা একটু অসুবিধা হয়ে যায়, কারণ আরো ডেঞ্জারাস হয়ে যায় ব্যাপারটা। ভিকটিমকে উদ্ধার করার সময় যদি ভিকটিম নন কোঅপারেটিভ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে তুমি নিয়ে এসে তোমার লাভই বাকি, তুমি ভিকটিমকে নিলে, তারপরে তুমি আসামি ধরলে, তারপরে তুমি আসামি কোর্টে প্রডিউস করলে, ভিকটিম গিয়ে বললো যে না না এরা আসামি না, এরা তোমার দাদা, এরা তো আমাকে রক্ষা করেছিল, এরা তো আমাকে খেতে দিয়ে আমার বাড়িতে রেখেছিল, এদের তো পুলিশ টাকার জন্য নিয়ে এসেছে, এরকম আমি শুনেছি। পুলিশের নামে চাপিয়ে দেয়, পুলিশ এদের ধরে নিয়ে এসেছে টাকার জন্য। ডিফেন্সই বলে, আমাদের অপমান তো যত ডিফেন্সই করে, ডিফেন্সই বলে যে পুলিশ টাকা চেয়েছিল, সেই টাকা এরা দিতে পারেনি, সেই জন্য এরা পুলিশ এদের ধরে নিয়ে এসে হ্যারাস করছে। এরা তো ভীষণ ভালো লোক, দেবতার মতো লোক, এরা তো এই তো ভিকটিম বলছে যে এরা দাদার মতো ছিল, সব বাবার মতো, দাদার মতো, কাকার মতো সব ছিল। তো সেই ক্ষেত্রে ওদের বেল হয়ে যায়, সঙ্গে সঙ্গে ওরা আমাদের সামনে কলার উঠিয়ে দিয়ে চলে যায়, আমাদের হাতে কিন্তু কিছু থাকে না। অথচ আমরা কিন্তু কেসটাকে ডিসমিস হয়ে যায় পুরো। কেস ডিসমিস হয় না, কেসটা চলতে থাকে, চার্জশিটও হয়, কিন্তু কনভিকশন তো হবে না। আর কনভিকশনই যদি না হয় তাহলে কেন আসামি আমাদের ভয় পাবে বলো তো? সেটাই। আর পুলিশ যে এই প্রাণ হাতে করে, আমি বহু জায়গায় প্রাণ হাতে করে রেড করেছি, আমি 200 মেয়ের উপর উদ্ধার করেছি, সুতরাং বুঝতেই পারছো যে আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে।